ঢুকে পড়ি বাড়ির ভেতরে। ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িটি প্রথম বরাদ্দ হয় ১৯৫৭ সালে। সে সময়কার সরকার ধানমন্ডি এলাকায় বাড়ি করার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলে বেগম ফজিলাতুন্নেসা মুজিব আবেদন করেন এবং ৬,০০০ টাকায় ধান ক্ষেতের মাঝে ১ বিঘার এই প্লটটি এখানে তিনি পান। পরবর্তী ৩ বছরে এই প্লটের উপরে একটা একতলা ২ বেডরুমের বাড়ি বানানো হয় এবং ১৯৬১ সালের ১ অক্টোবর বঙ্গবন্ধু এই বাড়িতে সপরিবারে বসবাস করা শুরু করেন। পাকিস্তান আমলে এই বাড়িটির সড়ক নম্বর ছিল ৩২ এবং বাড়িটির নম্বর ছিল ৫৭৭। পরবর্তীতে জিয়াউর রহমান এবং এরশাদের আমলে বারবার এই ধানমন্ডি এলাকার সড়কের নাম পরিবর্তিত হতে থাকে এবং একসময় এই বাড়িটাকে ১১ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে এই বাড়িতেই এক সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ২ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকার কারণে তারা প্রাণে বেঁচে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৮১ সালের ১০ জুন শেখ হাসিনাকে এই বাড়িটি বুঝিয়ে দেওয়া পর্যন্ত বাড়িটি ছিল সামরিক কর্তৃপক্ষের অধীনে। পরবর্তীতে এই বাড়িটির মালিকানা আসে শেখ হাসিনা এবং শেখ রেহানার কাছে। তারা তাদের সত্ত্ব ত্যাগ করে বাড়িটি বঙ্গবন্ধু ট্রাস্টের নামে লিখে দেন। এটি এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। ১৯৯৪ সালের ১৪ আগস্ট বাড়িকে জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয়। ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। এখানে তো এর আগে কখনো আসার সুযোগ হয় নাই। পেছনের অংশটার গল্প আমরা অনেক শুনেছি, অনেক পড়েছি, কিন্তু বাড়ির পেছনের অংশটা যে এরকম ছিল এটা আমার দেখা হয়নি। এই একটা সিঁড়ি, পেছনের একটা সিঁড়ি। এই ঘরটা কিসের ঘর ঠিক আমার জানা নাই। এখানেও একটা ঘর ছিল, এই ঘরটা তো পুড়ে গেছে এখন। আগুন দিছে দিয়ে আবার মালামাল লুট করে নিয়ে একেবারে টুকরা পোড়া কাগজও নেই। কতগুলো বিম, কতগুলো কলাম, কতগুলো ওয়াল, ভাঙা ছাদ। দোতলার সিঁড়ি দিয়ে উঠেই যে ঘর দেখা পেলাম এটা একসময় শেখ হাসিনার শোবার ঘর ছিল। ভাঙচুর, অগ্নিসংযোগের পর ছাইভস্ম যা কিছু আছে তার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে। পাশের ঘরটি ছিল বঙ্গবন্ধুর শোবার ঘর। পরবর্তী সময়ে এখানে অনেক মূল্যবান ডিসপ্লে রাখা ছিল, তার কিছুই এখন নাই। এই সেই বারান্দা। বঙ্গবন্ধুর অনেক ছবি দেখেছে এখানে, মানে এখানে বসে চুরুট খাওয়ার ছবি। পোর্চের টপটাকেও ব্যবহার করা হয়েছে যাতে নিচে নেমে হাঁটাচলা করা যায়। এটা ছিল শেখ কামালের ঘর নাকি? যেদিন এই বাড়িতে আগুন দিয়ে বাড়িটির সকল চিহ্ন মুছে ফেলা হয় সেদিন ছিল বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিন। এখানে নিশ্চয়ই অনেক সুভেনির ছিল, তার কিছু এখন আর নাই। একটা বিশাল সুযোগ, জীবনে অনেক সুযোগের একটি সুযোগ হচ্ছে আজকে এইভাবে এই বাড়িটা। এই সেই সিঁড়ি, বঙ্গবন্ধু ঠিক যে জায়গায় নিহত হয়েছিলেন সেই সিঁড়িঘরটি আটকানো ছিল। এখানে কাঁচের একটা প্লেটের উপরে রক্তের দাগ রেখে দেওয়া হয়েছিল, দেয়ালে গুলির দাগ, তার পাশে তৈলচিত্র। দর্শনার্থী হিসাবে এই জিনিসগুলো আমরা বহু আগে দেখেছি, এখন এসবের কোনোটারই কোনো চিহ্ন এখানে নাই। নিচতলায় নেমে দেখি বঙ্গবন্ধুর
মোরালটি কিন্তু অক্ষত আছে। তার সামনের দেয়ালের লেখার দিকে চোখ যায়, সেখানে লেখা আছে। আমি যখন এই ছবিগুলো তুলি তখন পাশেই দাঁড়িয়েছিলেন এই জাদুঘরের সহকারী কিউরেটর। তিনি বঙ্গবন্ধুর আত্মীয়। তাকে জিজ্ঞেস করি, এই ঘটনাটা যখন ঘটে তখন তো আমাদের তো বন্ধ দিয়ে দিচ্ছে যে এরকম গন্ডগোল তোমরা আসতে পারবে না, তোমরা বন্ধ, জাদুঘর বন্ধ। সে বন্ধ ছিল। তাহলে কিউরেটর সাহেব ছিল, ওনারা আবার চলে গেছে। আচ্ছা চলে যাওয়ার পরে তারপরে 3 ঘন্টা পরে 3টার সময় আরম্ভ হয়েছে। আচ্ছা, বিকেল 3টায় আরম্ভ হয়েছে। হ্যাঁ, বিকেল 3টা। তখন আপনি দেখছেন, একটু কথা বলছেন। আমরা খবর পাইছি, আমরা তো আর আসতে পারিনি। আচ্ছা, কোথায় ছিলেন আপনি তখন? আমি তো আমার নিজের বাসায়। আপনার ধারণা এই কাজটা কারা করেছে? আগুন লাগানোর কাজটা কারা দিয়েছে? কারা যে করছে এটা তো বলতে পারি না। আপনার অনুমানের মধ্যে নাই? আন্দোলনকারী ছাত্ররা নাকি ছাত্রদের সাথে মিশে অন্যরা? কিছু টুপিওয়ালা ছিল, কিছু ছাত্র ছিল, ছাত্ররাই, কিছু টুপিওয়ালাও ছিল। বাড়িটির বাইরের লেকের পাড়ে শান বাঁধানো ঘাট আছে। সেই ঘাটের দেয়ালে বঙ্গবন্ধুর নামটি বোল্ড করে লিখেছে, যার অর্থ হচ্ছে এ সময় যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতে দিতেন না।